প্রিয় 24-25 সেশনের উচ্চবর্তী পরীক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য 2023-24 সেশনের পদার্থবিজ্ঞানের যে 25টা প্রশ্ন ছিল ফিজিক্সের, সেই 25টা প্রশ্ন একদম খুব সহজভাবে ব্যাখ্যা সহকারে পড়িয়ে দেবো ইনশাল্লাহ, যাতে এই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি ইজিলি সলভ করতে পারো সেভাবে। তো তার আগে হচ্ছে তোমরা যাকে আমার পেজটি ফলো দাও নাই, ভাইয়াকে পেজটি ফলো দিয়ে ভাইয়ের পাশে থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই সুযোগটা পেতে পারে। তো চলো শুরু করা যাক। যে 25টা যে প্রশ্ন ছিল 2023-24 সেশনের, আজকে মূলত আমরা হচ্ছে কি এই 23-24 সেশনের এই 25টা প্রশ্ন সলভ করবো, কেমন একদমই চিলি। ওকে, তো প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই তোমার কি, প্রথম তোমাদের একটা বর্তনী দিয়ে দিছে এবং বলছে এই বর্তনীটির তুল্য ধারকত্ব কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তা আমরা বর্তনীটার আগে শিখিনি ধারকত্বর ক্ষেত্রে কোন সূত্রগুলো হয়। যখন ধারকত্বের ক্ষেত্রে যদি ধারকগুলো সমান্তরাল থাকে, সেক্ষেত্রে আমরা সূত্রটা বসাই সি ভি ইকুয়াল টু C1 প্লাস C2, অর্থাৎ রোধের ক্ষেত্রে যদি আমরা শ্রেণীতে যেটা বসে এখানে সেটা হচ্ছে সমান্তরাল, এরকম চলতে থাকবে কেমন। আর যখন সিরিজে থাকে তখন সেক্ষেত্রে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 এভাবে চলতে থাকবে। তারপর এটার দিকে আমরা খেয়াল করি, এখানে হচ্ছে এই যে প্রথম সার মাইক্রোফ্যারাড এবং এই দুইটা রুট, এই দুইটা রুট হচ্ছে মূলত শ্রেণীতে আছে, ঠিক আছে, এই দুইটা ধারক শ্রেণীতে আছে। তো এই দুইটা ধারক শ্রেণীতে আসলে তাহলে শ্রেণীতে সূত্র কি 1/C1 ইকুয়াল টু 1 বাই এই যে তোমার সি ও দুইটা কি থাকবে সমান্তরালে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি সূত্রটা দিচ্ছি, তাহলে 1/4 প্লাস 1/2 4, এটাকে যখন আমরা সলভ করবো সেক্ষেত্রে 2/4 আসবে, সেখান থেকে একটা লাস্ট ভ্যালু 1/2। এটাকে যখন আমি C1 আনবো তখন সেটা উল্টে যাবে, তাহলে C1 এর ভ্যালুটা আসবে কত 2 মাইক্রোফ্যারাড, কেমন। ওকে, কারণ কি C1 এবং C2 দুটি সমান্তরালে আছে। এরপরে দেখো আমি এইটাকে C2 ধরছি, ঠিক আছে, যে 2 + 2 = 4 থেকে C2 যখন তাহলে 4 পেরাতে, কারণ যে এই রুট এবং এই দুইটা ধারক, এই যে ধারক আছে তোমার কাছে সমান্তরালে, আর সমান্তরালের সূত্র কি এই যে C1 + C2 এটাই হবে। তাহলে সেক্ষেত্রে দুইটাকে যোগ করলে কত 4 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে আসে। এবার হচ্ছে তুমি এটাকে যে C1 এবং C2 দুইটা পাইছি, এই C1 C2 এই দুইটা আবার হচ্ছে তোমার কি দেখো C3, আবার যে C3 আছে এই যে এই দুইটার সাথে এই দুইটা হচ্ছে তোমার কি সমান্তরালে আছে। সমান্তরালের ক্ষেত্রে শুধু যার যোগ করো, তাহলে এই পুরোটার মান যদি C3 মান আমি কত পাই 2, এই যে এটার ভ্যালু হচ্ছে কত 2, C1 এর ভ্যালু 2 আর C2 এর ভ্যালু কত 4, তাহলে সেক্ষেত্রে C3 এর ভ্যালুটা আসে কত 6, বুঝছো। আবার এই C3 অর্থাৎ এই পুরোটা, অর্থাৎ এই যে এই পুরোটার সাথে এইটা হচ্ছে আবার কিসে আসবে শ্রেণীতে আসে, অর্থাৎ এই পুরোটার ধারক এই 3 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে শ্রেণীতে আসে। শ্রেণীতে আসলে সেক্ষেত্রে জাস্ট আমরা যে সূত্র বলছি সেটাই, জাস্ট C3 + C4 ভ্যালুগুলো বসে দিব। C3 ভ্যালু আমরা পেয়েছি কত 6 মাইক্রোফ্যারাডে, আর এখানে হচ্ছে তোমার কি, আর হচ্ছে তোমার C4 এর ভ্যালু হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে। তাহলে 3 মাইক্রোফ্যারাডে বসে দিছি, তারপর জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করেছে 1/6 1/3, এটা ক্যালকুলেশন করলে কত, এই যে লসাগু গসাগুর মাধ্যমে এটা করি, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে লাস্ট আসে হাফ, অর্থাৎ 1/c এর ভ্যালু হচ্ছে হাফ, সুতরাং c এর ভ্যালু হবে 2 মাইক্রোফ্যারাডে। আশা করি বুঝেছো, ঠিক আছে। ওকে, এবং এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন বলতেছে একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, তাহলে কৌণিক বেগ কত হবে, ঠিক আছে। তোমাকে মিনিটের দৈর্ঘ্য দেওয়া আছে অলরেডি, কেমন, তোমাকে বলছে কৌণিক বেগ। ওকে, কৌণিক বেগের আমরা একটা সূত্র নিই, সেটা কি কৌণিক বেগ সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/t। ওমেগা ইকুয়াল টু 2π/t হচ্ছে কৌণিক বেগের সূত্র। এবার জাস্ট মানটা বসাই দাও, কেমন। এখানে এই 18 সেন্টিমিটারের কোনো কাজে আসবে না, কারণ কৌণিক বেগের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্যের কোনো রাশি আমাদের নেই, সো এখানে এটা আমার লাগবেও না। জাস্ট আমরা এইটা নিয়ে করবো, তো মিনিটের কাজ যেহেতু বলছো আমরা মিনিটকে কাউন্ট করব। তাহলে কি 2π আছে, আর মিনিট কত t, তাহলে t সমান কত বলছে 1 মিনিট, 1 মিনিট মানে কত 60, ঠিক আছে, তাহলে 60। ওকে, তাহলে একটা সেকেন্ডে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে গেলে এটা হয় কেমন, তাহলে কত 1800, কেমন 1800, অর্থাৎ এই যে এখানে হচ্ছে তোমার 3600, এই 3600কে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আসে কত 1800, অর্থাৎ 5/1800। এটাকে যদি আমি লাস্ট ক্যালকুলেট করলে সেখান থেকে আমার মানটা আসবে কত 1.74 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্সার। কোথায় আছে দেখো তো 1.74 × 10⁻³, এই যে 1 নম্বরে, ঠিক আছে 1.74 × 10⁻³, তাহলে এখানে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, মনে রাখবে এখানে দৈর্ঘ্যের কোনো ভ্যালু নেই, এটা হচ্ছে মূলত তোমাকে ইয়ে করার জন্য দিছি। ওকে, অথচ এটার কোনো
ভ্যালুই নেই এখানে। ওকে, পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নে কি বলতেছে? 3 নম্বর প্রশ্ন বলতেছে 250 মিটার ঊর্ধ্ব একটি ঝর্ণা থেকে, মানে উঁচু, এটা উঁচু হবে উর্দু না, উঁচু একটি ঝর্ণা থেকে পানিতে মাটিতে পড়ে, ঠিক আছে? ঝর্ণা থেকে পানি কোথায় পড়ে? মাটিতে পড়ে, আনুভূমিকভাবে নট উলম্বভাবে, আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। কেমন? শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? একটা জিনিস মনে রাখবা, যদি শক্তির অপচয় যদি আমরা অগ্রাহ্য করি তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হয়ে যায়। এটা মনে রাখবা, যদি অপচয় অগ্রাহ্য করি সেক্ষেত্রে মানে আমার অপচয়কে যদি কাউন্ট না করি সেক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হয়ে যায়, ঠিক আছে? যারপর দেখো এই এম কাটা, তাহলে এখানে আছে হাফ, এখানে আছে এম জি এস, তাহলে জি এস থাকবে, আর এখানে তোমার কি এ হাফ যদি 2 ভাগ আছে এদিকে আসলে গুণ আকারে 2GS হয়ে গেছে, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 2G, তাহলে বি ইকুয়াল টু স্কয়ার যদি এদিকে আছে তাহলে সেটা রুট হয়ে যাবে। তারপর জাস্ট মানগুলো বসাও, 2Gর মান হচ্ছে 9.8 এবং এস এর মান আমাকে দিয়ে দিয়েছে কত? 250 মিটার। জাস্ট সেটাকে এখানে বসাই দিব, এরপর ক্যালকুলেশন করলে মানটা আসবে 70 ms ইনভার্স 1, তাহলে 70 ms ইনভার্স 1 এদের ডিতে আছে। তাহলে বুঝছো? আশা করি বুঝছো। তাহলে একটা মনে রাখবা, শক্তির অপচয় যদি আমরা অগ্রাহ্য করি বা না ধরি, কারণ না করি, সেক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হয়ে যায়। আশা করি বুঝছো। 4 নম্বর প্রশ্ন কি বলতেছে? একটি সিলিকনের ট্রানজিস্টরের ইনপুট রোধ অর্থাৎ IR দেওয়া আছে 150 ওহম এবং পিট প্রবাহে দেওয়া আছে 50 মাইক্রোএম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তনের জন্য কারেন্টের প্রবাহের পরিবর্তন হয়, অর্থাৎ আই এর পরিবর্তন হয় 2.5 মিলিঅ্যাম্পিয়ার। এখন বলছে ট্রানজিস্টরের সাধারণ এমিটার অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যার তার রোধ হবে 5, ঠিক আছে, কিলো ওহম। তার রোধ কত? 5 কিলো ওহম। বলছে অ্যাম্পিয়ারের ভোল্টেজ কত? ভোল্টেজ লাভ কত? তাহলে আমরা একটা সূত্র জানি, ভোল্টেজ লাভের যে একটা সূত্র আছে সেটা কি? ভোল্টেজ লাভ হচ্ছে, ভোল্টেজ গেইন হচ্ছে ডেল্টা আইসি, অর্থাৎ তোমার কি আইসি, ঠিক আছে? ওই যে কালেক্টরের আই তড়িৎ প্রবাহ, এরপর হচ্ছে তোমার আর এল কারেন্ট রুট, এরপর হচ্ছে আইবি ইন্টু আরবি। কেমন? তাহলে আইসি হচ্ছে তোমার ইনপুটের ক্ষেত্রে যে কারেন্ট, সে হচ্ছে আইসি, আর এটা হচ্ছে তোমার কি রুট, আর এটা হচ্ছে আইবি, অর্থাৎ বেসের যে কারেন্ট আছে পিট প্রবাহের সেটা, আর হচ্ছে তোমার কি বেসের অর্থাৎ পিট প্রবাহের যেটা রুট সেটাই। ওকে, এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। যেমন আইসির ভ্যালু কত বসে দেখো তো, 2.5 মিলিঅ্যাম্পিয়ার, যে তোমার কি আইসি কারেন্ট কালেক্টর প্রবাহ, তাহলে কালেক্টর প্রবাহ হচ্ছে 2.5 × 10⁻³ বসিয়ে দিচ্ছি। এবং আর যে রুট দেওয়া আছে কত? রুট দেওয়া আছে কত? এই যে 5, ঠিক আছে, 5 কিলো। তাহলে 5 কিলো মানে কি? তাহলে 5 × 10⁻³, ঠিক আছে, 5 কিলো ওহমকে আমরা লিখতে পারি 5 × 10⁻³ এবং আইবি দেওয়া আছে তোমার কত? বেসের তড়িৎ প্রবাহ, বেসের তড়িৎ প্রবাহ দেওয়া আছে কত? 50 মাইক্রোএম্পিয়ার। 50 মাইক্রোএম্পিয়ার মানে 50 × 10⁻6 এবং তোমার কি বেসের রুট দেওয়া আছে কত? 150 ওহম। বেসের রুট দেওয়া আছে কত? 150 ওহম। এই 50 ওহম জাস্ট বসে দিছি, এরপর জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এই 10⁻³ আর এই 10+3 দুইটা কিন্তু কাটা যায়। এই 5কে যদি আমি কাটি, ক্ষেত্রে 10 থাকে, 10কে যদি 2 সাথে কাটি তাহলে কি 0.2 থাকে, তাহলে 0.2 সাথে 5 গুণ করলে সেক্ষেত্রে 1ই হয়। তারপর নিচে যে তোমার কি এই যে 600 × 10⁻6, ঠিক আছে, ভাগ করলে তোমার এই মূলত এই বেরোতে আসবে। সেখান থেকে আমি কাউন্ট করলে কি পাবো? 1663.67 এই বেরোটা পাবো, ঠিক আছে। তাহলে এখানে কোথায় আছে দেখো তো, এই যে বিতে কত? 1666.67, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি ভোল্টেজ লাভ। যার সূত্রটা মুখস্থ রাখবা, বিজ্ঞান ইকুয়াল টু হচ্ছে তোমার কি কালেক্টরের চার্জ এবং কালেক্টরের রোধ, এরপর হচ্ছে তোমার বেসের চার্জ অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং বেসের রোধ। ওকে ওকে, আশা করি বুঝেছ। পরবর্তী প্রশ্ন 5 নম্বর কি বলতেছে? 5 নম্বরটি কি 1 নম্বরের মতো একটা তোমার কি দিয়েছে, বর্তনী দিয়েছে এবং বলছো এখানে বলছে তোমার কি এই যে তোমার বের করতে বলছে, এখানে বলছে তোমার রোধ বের করতে, প্রবাহ মাত্রা বের করতে বলছে, এখানে ডিরেক্ট রোধ দিয়ে দিছে। কেমন? তাহলে এই যে একটা বর্তনী দিছে, এই বর্তনীর রোধ তোমাকে প্রবাহ মাত্রা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ প্রবাহ মাত্রার সূত্র কি? এই যে I = B/R যেটা আছে এটাকে, হ্যাঁ, I = B/R, এই সূত্রটি মূলত আমরা বের করবো। কেমন? আচ্ছা, তার আগে তাহলে আমরা কি এইটা দেখে নিই। ওকে ওকে, তাহলে কি এখানে দেখো R2 এবং R3, ঠিক আছে। ওকে, এদিকে দেখো, তাহলে এই যে এটা আমরা দেখবো ফার্স্টে। দেখো এখানে হচ্ছে দেখো R2 এবং R3 এই দুইটা রোধ কিন্তু সমান্তরাল আছে, ঠিক আছে।
তাহলে রোধের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে সূত্র কি 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এইভাবে চলতে থাকবে। আর শ্রেণীতে হলে সেক্ষেত্রে হচ্ছে r(s) ইকুয়াল টু r1 r2 r3 r4 এভাবে চলতে থাকবে। কেমন? এখানে দেখো r2 এবং r3 দুইটা কিন্তু সমান্তরালে দেওয়া আছে, সো সেটা হচ্ছে তোমার কি 1/r ইকুয়াল টু 1/r2 এবং 1/r3 হবে। কারণ r2 মান কত? r2 মান হচ্ছে 2, r3 মান হচ্ছে 2। জাস্ট এটা কাউন্ট করলে, ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আমরা r3 মানটা পেয়ে যাবো কত? 1। আবার দেখো এই r1 এবং এই পুরো এইটা অর্থাৎ r3 এই দুইটা কিন্তু শ্রেণীতে আছে, অর্থাৎ r1 এবং এই পুরোটা তোমার কিসে আসবে? শ্রেণীতে আছে। অর্থাৎ এই শ্রেণীতে শ্রেণীদের ক্ষেত্রে কি যার যোগ করে দিব, তাহলে r(s) ইকুয়াল টু কি r3 এবং r1। r3 এর ভ্যালু হচ্ছে 1 আর r1 এর ভ্যালু হচ্ছে কত? 4। 4টা বসে দিই, তাহলে কত? 5 ওহম। এখন তো আমার ম্যাথ শেষ হয়নি, আমাকে বলছে কি প্রবাহ মাত্রা বের করতে, অর্থাৎ আই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা জানি এর সূত্র কি? আই ইকুয়াল টু হচ্ছে তোমার কি বি বাই আর। কেমন? আই ইকুয়াল টু বি বাই আর। জাস্ট বিটা বসো, দেখো এখানে আছে 12 ভোল্ট, এখানে 2টা ভোল্ট, অর্থাৎ দুইটা কিন্তু উল্টা দিকে আছে। দুইটা মনে রাখবা, দুইটা যদি একই দিকে হয়, যদি এদিকে বড় ছোট দেওয়া হতো, দুইটা একই দিকে হলে দুইটাকে কী করবো? ভোল্টকে যোগ করে দিতাম। এখন দেখো একটা হচ্ছে একটা উল্টা দিকে, সেক্ষেত্রে আমরা কী করবো? বিয়োগ করে দিব। তাহলে 12 থেকে 2 আমরা বিয়োগ করে মেইন যেটা ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা পেয়ে যাবো 10। এবং তোমার কি আই আর, অর্থাৎ আর হচ্ছে তোমার কি তোমার তুল্য আর কত পাইছি? পাইপ। এই পাইপ অলরেডি কোথায় পাইছি? যে থেকে তুল্য আর আমরা পেয়ে গেছি। জাস্ট তুল্য আমরা বসে দিছি। আবার ভাগ করবো 10কে 5 দ্বারা কাটাকাটি করলে 2। এই 2টা হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি বুঝছো। ওকে ওকে। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলতেছে? পেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা পেল 5.21 সেন্টিমিটার উচ্চতা পেয়েছে, এবং কাচ প্লেটের উচ্চতা পাইছে 0.25 সেন্টিমিটার। অর্থাৎ একটা হচ্ছে তোমার কি লেন্সের উচ্চতা পাইছে 5.21 সেন্টিমিটার, কাচ প্লেটের উচ্চতা পাইছে 0.25 সেন্টিমিটার, দুইটা উচ্চতা। এরপর কি স্পিরোমিটারের 3 পায়ের যে মধ্যবর্তী দূরত্ব, 3টা পা যে থাকে একটা স্পিরোমিটারের যে 3টা পা, এই 3টা পায়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 6.4 সেন্টিমিটার। এখন তোমাকে জিজ্ঞেস করছে উত্তল লেন্সটির গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই হলে, যদি উত্তল লেন্স যেটা আছে এটার গভীরতা এবং কাচ প্লেটের যদি উচ্চতা একই হয়, তাহলে উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি নির্ণয় করতে, আমরা কি প্রথমে বক্রতার ব্যাসার্ধ চলে যাব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ সূত্র আর ইকুয়াল টু d²/6s প্লাস s/2। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। কেমন? তাহলে কি বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি d²/6s প্লাস s/2। ওকে ওকে। এখানে কি এবার আসো, তাহলে ডি হচ্ছে গড় দূরত্ব। কেমন? গড় দূরত্ব যেটাকে আমরা ডি ধরি, এস হচ্ছে তোমার যেটা উচ্চতা আছে সেই মেন যে উচ্চতা সেটাকে এস বলি। ঠিক আছে? এই দুইটা মান যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি যেখান থেকে কাউন্ট করতে পারবো। এবার দেখো অলরেডি এস কিন্তু আমাকে দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে লেন্সের উচ্চতা আর একটা হচ্ছে তোমার কি কাচ প্লেটের উচ্চতা। তাহলে লেন্সের উচ্চতা যখন আমি কাচ প্লেটের উচ্চতাকে বাদ দিয়ে দিব, তখন সেক্ষেত্রে আমার আসল যে হাইট থাকবে, উচ্চতা থাকবে, সেটা আমরা পেয়ে যাবো। জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলে সেটা আমরা পাবো কত? 4.96 সেন্টিমিটার। তার মানে আমরা উচ্চতা পেয়ে গেছি। এবার তাহলে ডি কী হবে ভাইয়া? এখানে ডিটা 3টা দেওয়া আছে, 6.3, 6.5, 6.2। মনে রাখবা যদি সেরকম অনেকগুলো ডি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কাউন্ট করবো জাস্ট একটা, অর্থাৎ সেটা হচ্ছে গড় উচ্চতা বা গড় দূরত্ব। ঠিক আছে? এই গড় দিকে আমরা কাউন্ট করবো। তাহলে গড় কেমনে করে? উপাত্তগুলোর যোগফল বা উপাত্ত সংখ্যা, তাই তো? এখানে যদি 4টা থাকলে আমরা 4টাকে যোগ করে দিতাম, ভাগ সাইড দিয়ে ভাগ করে দিতাম। যেহেতু এখানে 3টা দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা 3টাকে যোগ করে দিব এবং উপাত্তের সংখ্যা 3টা দিয়ে ভাগ করে দিব। এখানে যদি 5টা থাকতো, তাহলে 5টায় যোগ করতাম, 5 দিয়ে ভাগ করতাম। তাহলে এই গড় ডি এর ভ্যালুটা আমি পাচ্ছি হচ্ছে 6.4 সেন্টিমিটার। এবার জাস্ট এখানে এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেবো। ডির মান 6.4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু এস এর ভ্যালু 6 কত? এস এর ভ্যালু তোমার কি 4.96, এই যে 4.96। তারপর হচ্ছে তোমার কি এস এর ভ্যালু 4.96 বসিয়ে দিচ্ছি, তারপর 2 জাস্ট সূত্রের 2 কাউন্ট করছি, এরপর ক্যালকুলেট করে আমি মেইন ভ্যালুটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 3.86 সেন্টিমিটার। 3.86 কোথায় আছে? এই যে ডি নাম্বারে। কেমন? ডি নাম্বার 3.86 সেন্টিমিটার আছে। আশা করি এটা বুঝছো। যার সূত্রটা মুখস্থ হবে, বক্রতা ব্যাসার্ধ সূত্র হচ্ছে d²/6s প্লাস s/2। ওকে। পরবর্তী প্রশ্ন কি বলতেছে? কোনো চিড়ের প্রস্থ দেওয়া আছে তোমার 3 × 10⁻⁴
এবং আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6 অ্যাংস্ট্রম। কেন্দ্রীয় সরম, কিন্তু কেন্দ্রীয় অবম বলে না, কিন্তু বলছে সরম। কেন্দ্রীয় সরমের উভয় পাশে প্রথম ক্রম, মনে রাখবো প্রথম ক্রম বলছে, ঠিক আছে। অবমগুলোর কৌণিক দূরত্ব কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটি সূত্র জানি কি, এসআই ইকুয়াল টু এন ল্যামডা, কিসের ক্ষেত্রে, সরমের ক্ষেত্রে, নট অবম। সরমের ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে এসআইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখন আমাকে বের করতে বলছে মূলত তার যে দূরত্ব, কৌণিক দূরত্ব আছে, সেই কৌণিক দূরত্ব আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে কৌণিক দূরত্বকে এখন আমরা টিটাকে কে করে কাউন্ট করি, কেমন, তাহলে কি কৌণিক দূরত্ব সেটা আমাকে বের করতে বলছে। যেহেতু তাহলে টিটা হচ্ছে দূরত্ব, তাহলে আমরা একটা সূত্র নাকি এসআইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে এ মানে কি ভাইয়া, সরি, ঠিক আছে। এসআইন থিটা, এ মানে হচ্ছে তোমার সিরের প্রস্থ, এ দ্বারা সিরের প্রস্থ বোঝায়, আর থিটা মানে হচ্ছে কৌণিক দূরত্ব, এন মানে হচ্ছে কত ক্রম বলছে সেটা, ঠিক আছে, কত ক্রম বলছে সেটা, এবং ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এবার তাহলে আমরা ইয়া করি, তাহলে আমাদের মূল উদ্দেশ্যকে টিটা বের করা, তাহলে কি সাইন টিটা ইকুয়াল টু, এই যে এক গুণাকার ছিল এদিকে এসে বাঁকাকার হয়ে গেছে, অর্থাৎ এন ল্যামডা বাই টিটা এ। এখন আমার লাগতেছে কি সাইন টিটার মান, তাহলে জাস্ট এবার মানগুলো বসাও। তাহলে এন এর মান কত, যেহেতু প্রথম ক্রম বলছে তাই এখানে 1 হয়েছে। এরপর হচ্ছে ল্যামডার ভ্যালু কত, 6000 অ্যাংস্ট্রম, তার মানে 6000 ইন্টু 10/10, এটা আমি মিটারে নিয়ে আসছি, কেমন। ওকে, এরপর দেখো এর ভ্যালু কত, 3 ইন্টু 10^4, এটা সেন্টিমিটারে ছিল, এটা সেন্টিমিটারে ছিল, এখন সেটাকে আমি কিসে নিয়ে আসছি, মিটারে। তাহলে 3 ইন্টু 10^4 ইন্টু 10/2 মিটার নিয়ে আসছি। সেখান থেকে সাইন টিটার ভ্যালু আমি কাউন্ট করে, পুরোটা কাউন্ট করে পাচ্ছি কত, 0.2 মিটার, কেমন। কিন্তু আমার লাগতেছে না সাইন টিটার মান না, আমার লাগতেছে টিটার মান, টিটার ভ্যালু। তাহলে টিটা কত, সাইনে দিয়েছে, তাহলে এদিকে আসলে কি সাইন ইনভার্স 1 0.2, যেটা কি আমি এক প্রান্তের কৌণিক দূরত্ব পেয়ে গেছি সাইন ইনভার্স 1 0.2, কিন্তু আমাকে বলছে উভয় পাশের, কি বলছে, উভয় পাশের, এই যে উভয় পাশের বলছে, তার মানে দুই দিককে আমাকে কাউন্ট করতে হবে। তার মানে একদিকে যদি সাইন ইনভার্স 0.2 হয়, তাহলে উভয় পাশে বা দুই দিকে হবে 2 টিটা, কেমন, 2 টিটা। আর 2 টিটা মানে কি 2 সাইন ইনভার্স 1 0.2 মিটার। আশা করি বুঝেছ। তাহলে 2 সাইন ইনভার্স 1 0.2 কোথায়, এই যে বিতে আনসার, কেমন, 2 সাইন ইনভার্স 1 0.2। আশা করি বুঝেছ। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, বলতেছে কি সাই রেডিয়ামের অর্ধজীবন, অর্ধ না, এটা হচ্ছে অর্ধজীবন, কেমন, অর্ধজীবন যদি 1590 বছর হয়, তাহলে গড় জীবন কত। আমরা সূত্র জানি, সরি, অর্ধজীবন এবং গড় জীবন আমরা সূত্র জানি কি, অর্ধজীবন ইকুয়াল টু, এটা না লিখে আমরা একদম লিখতে পারি কি, টি হাফ ইকুয়াল টু 0.693 আমরা, কেমন, শুধু ডিরেক্ট এটা দিয়ে বসাতে পারি, এটা গড়াই দিয়ে করছে, টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, কেমন, টি হাফ সমান 0.693 ল্যামডা। সেখান থেকে আমাকে মূলত বের করতে বলছে কি, এই যে গড়াইয়ের মান, ঠিক আছে। তাহলে গড়াইয়ের সূত্র কি 1 বাই ল্যামডা সমান, ল্যামডা ভ্যালু তো তোমার কি, টি হাফের ভ্যালু কত 0.693 বাই ল্যামডা, সেখান থেকে আমি উল্টাইলে কি হয়, টি এই এটার ভ্যালু হয় টি হাফ ডিভাইডেড বাই 0.693, অর্থাৎ এই সূত্রটা দাঁড়ায় তোমার কি ক্ষেত্রে, গড় আয়ুর ক্ষেত্রে, কেমন, গড় আয়ু বা গড় জীবনের ক্ষেত্রে এইটা দাঁড়ায়। সেক্ষেত্রে তুমি আবার জাস্ট মানগুলো বসাও, টি হাফ বা অর্ধজীবন হচ্ছে 1590 বসাই দিছি। এরপর সূত্রের 0.693, সূত্রের 0.693 আমি বসে দিছি, তারপর ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা কত আসছে 2294.37। ওকে, এটা হচ্ছে তোমার কি বছর, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো 2294.37 কোথায় আছে, এই যে কাছাকাছি হচ্ছে এটা, এই 2294। ওকে ওকে, তার মানে এটাকে আমি কি লিখতে পারি, 2294ও লিখতে পারি। আশা করি বুঝেছো। ওকে, যদি আমি টি হাফ দিয়ে বের করি, তারপর পরবর্তী সেটা কি করতে হবে, সেই ভ্যালুকে আমাকে উল্টা দিতে হবে, সে উল্টা দিলে তারপর আমি কি পেয়ে যাবো, আমার গড় আয়ুটা পেয়ে যাবো। আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, 9 নম্বর বলতেছে যে একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, তাহলে কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবা এবছর একটা চলে আসছে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বলছে কি কতটি বাল্ব লাগানো যাবে, বা ঠিক আছে। তাহলে দেখো কি আছে, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের যে বৈদ্যুতিক মিটার ছিল, এটা 10 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্টের। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া তোমার ক্ষমতা বের করে নেওয়া, এবং ক্ষমতাকে একটা বাল্বের জন্য কত ক্ষমতা লাগবে সেটা দিয়ে ভাগ করলে, মোট ক্ষমতাকে প্রতিটি বাল্বের ক্ষমতা দিয়ে ভাগ করলে আমার কয়টা লাগবে সেটা ইজিলি বের করতে পারবো। তাহলে ক্ষমতা আমরা জানি কি, ক্ষমতা ফি ইকুয়াল টু বি আই, অর্থাৎ তোমার কি বিভব পার্থক্য এবং আই,
বিভবের মান এবং তড়িৎ প্রবাহের মান বসাও। বিভবের মান দেওয়া আছে 220 ভোল্ট, 220 ভোল্ট বসাইছি, এবং তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে 10 বসাইছি, গুণ করলে কত 2200। এখন হচ্ছে কি টোটাল আমার কমাতে হচ্ছে 2200 ওয়াট। কেমন? এই 2200 ওয়াটকে প্রতিটি বাল্বের জন্য কত ওয়াট লাগে? 40 ওয়াট। তাহলে প্রতিটি বাল্বের ওয়াট দ্বারা যদি আমি মোট ওয়াটকে ভাগ করি, তাহলে আমার কতটা বাল্ব জ্বালাতে পারবো সেটা আমি পেয়ে যাবো। জাস্ট যেমন টোটাল ক্ষমতাকে আমি একটা বাল্বের ক্ষমতা 40, তাহলে 40 দিয়ে ভাগ করলে সেখান থেকে দাঁড়ায় কত 55, অর্থাৎ 55টি। তাহলে আমি কতটা বাল্ব জ্বালাতে পারবো? 55টি বাল্ব জ্বালাতে পারবো। তাহলে এই যে 9 আনসার কী হবে? 9 আনসার হবে সি। আশা করি বুঝেছো। এটাতেই কিন্তু এই বছরে একটা চলে আসে, এটা মাস ধরে নাও। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলতেছে? একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার, অর্থাৎ 24 কিলোমিটার পার আওয়ার যেতে পারে। তার বেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার এবং 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে সে মোট নিছে, ঠিক আছে, 30 মিটার ব্যাসার্ধের পথে একটি মোট নিছে। তাকে উলম্বের সাথে অর্থাৎ 90 ডিগ্রি কোণে কত কোণে হেলে থাকতে হবে? উলম্বের সাথে তাকে কত কোণে হেলে থাকতে হবে আমাকে সেটা বের করতে বলছে। বুঝছো? তার বেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, তো ঘন্টায় 24 কিলোমিটার, এবং সে মোট নিচ্ছে সেটার ব্যাসার্ধ হচ্ছে 30 মিটার। এখন আমাকে বের করতে বলছে উলম্বের সাথে কত কোণে হেলে সে থাকতে হবে তাকে, যদি সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে যায় বা পড়ে না যায়। সেক্ষেত্রে আমরা একটা সূত্র নাকি তোমার কি, সেক্ষেত্রে তোমাকে tan θ = b²/rg। ওকে, তো সূত্র কী ভাই? tan θ = b²/rg। আরেকটা আছে শুনতে, সেটা তোমার কি tan θ = h/, ঠিক আছে, r/d। কেমন? h/d এরকম একটি সূত্র আছে। তাহলে কারণ হচ্ছে তোমার যেহেতু আমাকে ব্যাগ দিয়েছে এবং ব্যাসার্ধ দিয়েছে, তাহলে আমার সূত্র এটা হবে tan θ = b²/rg। আমাকে বের করতে বলছে টিটার ভ্যালু, ঠিক আছে। তাহলে যদি আমি টিটা নিই, তাহলে tan θ থেকে আসলে হবে কি tan 1 b²/rg, ঠিক আছে। তাহলে b², তাহলে ব্যাগের মান কত? ঘন্টায় 24 কিলোমিটার। ঘন্টায় কি কিলোমিটার? 24 কিলোমিটার। জাস্ট আমি সেই ভ্যালুটাকে বুঝাইছি। এই যে এটাকে যদি আমি ঘন্টা থেকে যদি আমি মিটার নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে হবে 20/3। তাহলে ব্যাগের যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার। এটা কেমন বুঝছো? এটা হচ্ছে তোমার কিলোমিটার ছিল, কিলোমিটার থেকে আমি কিসে নিয়ে আসছি? মিটারে নিয়ে আসছি, বুঝছো? অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে আমি কিসে নিয়ে আসছি? মিটারে নিয়ে আসছি। তারপর হচ্ছে তোমার কি, এবং আর এর ব্যাসার্ধের মান দেওয়া আছে কত? 30 মিটার। এই 30 মিটার বসাইছি, জির ভ্যালু 9.8 আমরা সবাই জানি, 9.8 বসাইছি। জাস্ট তারপর হচ্ছে ক্যালকুলেশন করে সেখান থেকে আমরা ভ্যালুটা পাইছি কত? 0.15, অর্থাৎ tan 1 0.15 কোণে যদি সে হেলে থাকে তাহলে সে পড়বে না, মোট নেওয়ার সময় সে পড়ে যাবে না। তাহলে অ্যান্সারটা কোথায় দেখো তো? tan 0.15, tan 0.15 যেটা 1 নম্বরে, অর্থাৎ এতে তোমার অ্যান্সারটা আছে। আশা করি বুঝেছো। ওকে, এবং পরবর্তী আসো 11 নম্বর প্রশ্ন কি বলতেছে? কোনো স্প্রিং এক প্রান্তে এম্বরের একটি ধাপ বুলালে একটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়, ঠিক আছে। 1 মিটার সে এক প্রান্ত যদি এম্বরের কোনো একটি যদি বেলুনকে পোলালে সেটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়ে যায় বস্তুটি। এরপর যদি আমি টেনে ছেড়ে দিলে এটির পর্যায়কাল কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। জাস্ট তাহলে পর্যায়কালের সূত্র আমরা জানি কি t = 2π√L/g, আরেকটা আছে 3 = 2π√m/k। তাহলে এখানে যেহেতু আমার কোনো ভর দেয় নাই, ভর দিছে কিন্তু কের মান দেয় নাই, সো আমরা সেটা নিব না, জাস্ট L/gটা নিব। কারণ দেখো প্রসারিত কতটুকু হয়েছে সেটাও দেওয়া আছে, আর জির মান তো আমরা সবাই ওটু জানি। কেমন? তাহলে জাস্ট আমরা সূত্র এটা নিব। আর যদি কের মান দেওয়া থাকতো তাহলে আমরা t = 2π√m/k ওই সূত্রটা নিতাম। যেহেতু কের মান দেওয়া নাই, তাই আমরা এটা নিছি t = 2π/L/g। এল এর ভ্যালু তো আমরা জানি কত? 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই, আমি যদি মিটারে নিয়ে যাই, সেক্ষেত্রে হবে তোমার কি 0.08 মিটার। কেমন? 0.0, এই যে এটা হচ্ছে 0.08 মিটার। আর জির ভ্যালু তো আমরা সবাই জানি 9.8। এরপর যদি ক্যালকুলেশন করি আমার ভ্যালুটা আসবে হচ্ছে 0.57 সেকেন্ড। ওকে, তাহলে পর্যায়কাল পেয়ে গেছি আমি 0.5 সেকেন্ড। কোথায় আছে? এই যে এ নাম্বার। কেমন? 0.57 সেকেন্ড। আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলতেছে? একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন, অর্থাৎ তার নিজ অক্ষে সে 10 ঘন্টায় একবার আবর্তন করতে পারে এবং এর ব্যাস হচ্ছে 14 × 10⁴ মিটার। এখন হচ্ছে 10⁴ কেজি বড় বিশিষ্ট একটি নভোযান যদি উপগ্রহটিতে অবতরণ করে, তাহলে উপগ্রহের অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানটির ওজন কত হ্রাস পাবে? মনে রাখবা, নভোযানের যদি কোনো গ্রহে যদি নভোযানের ওজন হ্রাস পায় সেরকম কোনো কথা থাকে, তাহলে জাস্ট এই সূত্রটা বসাই দিবা, ঠিক আছে। নভোযানে আপাত ওজন হ্রাস হয়, সেক্ষেত্রে সূত্র হচ্ছে m⍵r²। তাহলে m এর মান তো mই থাকবে, আর ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা = 2π/t, এবং আর তো আরই। এবার জাস্ট মানগুলো বসে দিবে। m এর মান কত?
এই যে 10⁴ কেজি বলছে না, তাহলে এম এর মান হচ্ছে 10⁴ আর ইকুয়াল ওমেগা ইকুয়াল টু কি 2/5t, তাহলে 2/5 সেম থাকবে। এবং টি মানে কত 10 ঘন্টা বলছে না তোমাকে, যে 10 ঘন্টা, এই 10 ঘন্টা হচ্ছে তোমার এটা সেটা সেকেন্ডে নিয়ে আসবে। 10 ঘন্টা থেকে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে, আবার 60 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ডে চলে আসবে। আমি এটা আশা করি বুঝেছি। এরপর তোমার আর এর ভ্যালু তো দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে কিন্তু ব্যাসের ভ্যালু, ডির ভ্যালু কেমন, এখানে দেওয়া আছে কি ডি, ব্যাসের ভ্যালু। আমার থেকে বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমি যদি ডি কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমি কি পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো, তাই তো, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এই যে 14কে 2 দিয়ে ভাগ করলে কত 7, তাহলে 7 × 10⁴ এটা মিটার, এটা বসে গেছে। এবার জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে সেখান থেকে আমার ভ্যালুটা আসবে 21.32 নিউটন। আশা করি বুঝেছো। কত নাম্বার দেখো তো, 21.32, এই যে 21.32 নাই, বাট এর কাছাকাছি একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত দেখো তবে, এই যে একটা আছে 24, একটা 44, কেমন সবচেয়ে কাছে যেটা আছে আমরা সেটাকে বসাবো, কেমন, তাহলে 24কে আমরা বসাবো। ওকে, 21.24, হয়তো এখানে ডিরেক্ট এই ভ্যালুটা থাকছে, হয়তো এখানে মেশিন হয়েছে, আর যদি না থাকে তাহলে সবচেয়ে কাছের যে ভ্যালুটা ওই ভ্যালুটাকে আমরা অ্যান্সার ধরে নেব। আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, 13 নম্বর প্রশ্ন বলতেছে যে হীরকের পৃষ্ঠতলে আলোক রশ্মি যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, অর্থাৎ আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় এবং 12 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ ওই পৃষ্ঠতলে হীরকের আপতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ হচ্ছে 12 ডিগ্রি। তোমাকে বলছে হীরকের সমাবর্তন কোণ কত। আমরা জানি সমাবর্তন কোণ মানে হচ্ছে থিটা, তাহলে আমরা একটা সূত্র জানি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের ক্ষেত্রে সূত্র কি, tan θ = sin আপতন কোণ ডিভাইডেড বাই sin r, অর্থাৎ এখানে আই হচ্ছে আপতন কোণ আর হচ্ছে তোমার কি প্রতিষ্ঠিত কোণ, কেমন, বা প্রতিসরণ কোণ। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দিব। সাইন আপতন কোণ হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসেছি, আর প্রতিসরণ কোণ হচ্ছে 12 ডিগ্রি, 12 ডিগ্রি বসে দিছি। আমার লাগতেছে টিটার মান, tan এ দিকে গেলে tan ইনভার্স 1, জাস্ট এবার মানগুলো বসে দিব। তাহলে টিটা = tan ইনভার্স 1, এইটা যদি আমি কাউন্ট করি, 60 ডিগ্রি এবং 12 ডিগ্রি কাউন্ট করলে আমার ভ্যালুটা আসবে 4.17। ওকে, তারপর সেখান থেকে tan ইনভার্স করলে পুরো ভ্যালুটা আসবে 76.5 ডিগ্রি। তাহলে আমি অলরেডি কি হীরকের সমাবর্তন কোণ পেয়ে গেছি। তাহলে কত 76.5 ডিগ্রি, এই যে ভ্যালু এ নাম্বার আছে 76.5 ডিগ্রি। আশা করি বুঝেছ। এবার 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন তো কি ভাইয়া, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ বলছে তোমাকে, মূল গড় বর্গবেগ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। এখন বলছে কি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ এবং হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। অর্থাৎ এখানে অক্সিজেনের মূল গড় বর্গবেগ এবং হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ কখন সমান হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে সেখান থেকে আমরা জানি কি, তাহলে অক্সিজেনের মূল গড় বর্গবেগ এবং হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সমান, তাহলে সেক্ষেত্রে কি আমি বসাবো জাস্ট, আমরা জানি কি CRMS = √3RT/m, ঠিক আছে, এখানে 3RT/m, এখানে জাস্ট টিটা হবে অক্সিজেনের ভ্যালু, এমটা হবে অক্সিজেনের। ওকে, এখানে হচ্ছে তাপমাত্রা হচ্ছে হাইড্রোজেনের, আর হচ্ছে তোমার কি পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের। এখন জাস্ট দেখো এই 3 আর কাটা, এই রুট কাটা, তাহলে বাকি থাকে কি, উপরে থাকে টি অক্সিজেন, নিচে হচ্ছে এম অক্সিজেন, আর এদিকে দেখা হচ্ছে টি হাইড্রোজেন এবং এম হাইড্রোজেন। এখন আমার লাগতেছে কার্বন বের করতে হচ্ছে, আমার বের করতে হচ্ছে অক্সিজেনের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তোমার কি হাইড্রোজেন এবং অক্সিজেনের মূল গড় সমান হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে টি অক্সিজেন বের করতে হবে, সেক্ষেত্রে কি এই দুটো গুণাকার, এটা বাঁকাকার ছিল, এদিকে আসলে গুণাকার হয়ে গেছে, কেমন। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দেবো। যেমন হাইড্রোজেন তাপমাত্রা কত দেওয়া আছে -100 ডিগ্রি সেলসিয়াস, আর -100 ডিগ্রি সেলসিয়াস কি আমরা যখন ম্যাথ করবো তখন সেলসিয়াসও করবো না, সেটাকে আমরা কি নেবো, কেলভিনে নিয়ে আসবো, কেমন। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের তাপমাত্রা দাঁড়ায় কত, -100 ডিগ্রি + 273, কারণ কি কেলভিনে নিয়ে আসার সময় কত হয়, সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়, তাহলে আমরা কেলভিনের ভ্যালুটা পাই। ওকে, তাহলে এক্ষেত্রে টি হাইড্রোজেন হচ্ছে কত 173 কেলভিন পেয়ে গেছি। তাহলে এখানে টিএস এর ভ্যালুটা বসে দেবো, আর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 2, এটা বসে দিছি। এরপর কি অক্সিজেনের পারমাণবিক ভর, হচ্ছে 32, এটা কাটলে 16, ঠিক আছে। তারপর এই 16 দিয়ে যদি আমি 173কে গুণ করি তাহলে দাঁড়াই 2768 কেলভিন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। এখন তো এখানে কেলভিন অ্যান্সার দিতে আমার কি আর ডিগ্রিতে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে কেলভিন অ্যান্সার, তাহলে 2768 কত আছে, এই যে সি নাম্বার ভ্যালুতে কত 2768 কেলভিন। আশা করি বুঝেছ। ওকে, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি বলতেছে, 15 নম্বর প্রশ্ন বলতেছে
কোনো একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ুর বুদবুদ পানির উপরি পৃষ্ঠে আসলো, অর্থাৎ নিচ থেকে যদি কোনো বুদবুদ তৈরি যদি উপরের পৃষ্ঠে আসে তাহলে আয়তন দ্বিগুণ হয়ে যায়। যদি ভিতরে যদি আয়তন B1 থাকে তাহলে উপর আসলে সেক্ষেত্রে বি হয়ে যাবে 2B। ওকে, এবং বায়ুর চাপ অর্থাৎ ফি অ্যাটমসফিয়ার দেওয়া আছে 1.01 × 10⁵ প্যাসকেল। তাহলে বলছে হ্রদের গভীরতা কত, অর্থাৎ এইচ কত, তোমাকে সেটা বের করতে হচ্ছে। মনে রাখবা হ্রদের তলদেশের চাপ হচ্ছে P1, অর্থাৎ যখন হ্রদের তলদেশে থাকবে সেখানে কি পানির চাপও থাকবে, বায়ুমণ্ডলের চাপও থাকবে, কেমন দুইটা থাকবে। তাহলে পানির চাপ কি আমরা জানি, পানির চাপ ইকুয়াল টু H2G, এবং বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P। ওকে, আর যখন হ্রদের উপরিতলে চলে আসবে তখন তো কোনো পানির চাপ থাকবে না, উপরিতলে চলে আসলে সেক্ষেত্রে জাস্ট বায়ুমণ্ডলের চাপ থাকবে, অর্থাৎ P2 = ফি। আমরা ফিকে বায়ুমণ্ডলের চাপ ধরছি। এখন কি বলছে, তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে P1 B1 = P2 B2। জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো বসাবো, P2 B2, তারপর হচ্ছে তোমার কি এই যে P1 এর ভ্যালু কত, P1 = H2G + P, সেটা বসাইছি। আর B1 যেহেতু কি B1 এর ভ্যালু কত হবে, এই B1 এর ভ্যালু হচ্ছে B, আর এখানে হচ্ছে P2 হচ্ছে P2 = P, আর B2 এর ভ্যালু কত, এই যে 2B। যেহেতু উপরের দিকে চলে আসছে তখন একজন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি 2B। এবার জাস্ট কাউন্ট করব, সেখান থেকে যদি আমি কাউন্ট করি এস এর সমীকরণ দ্বারাই P/ρg। এখন কি তাহলে কি বায়ুমণ্ডলের চাপ কত 1.01 × 10⁵, এটা মুখস্থ আমাদের সবাই জানি। এরপর ডিভাইডেড বা হচ্ছে অলরেডি তোমাকে দেওয়া আছে, তারপরে তুমি এটা মুখস্থ রাখা ভালো। এবং তোমার কি পানির ঘনত্ব কত 1000, পানির ঘনত্ব 1000 বসেছি, জির ভ্যালু 9.8। এবং যদি আমি এটাকে কাউন্ট করি, ক্যালকুলেট করি, আমার ভ্যালুটা আসবে 10.3 মিটার। ওকে, তাহলে এখানে অ্যান্সার এতে 10.3 মিটার দেওয়া আছে। আশা করি বুঝেছি। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কি বলতেছে, 16 প্রশ্ন বলতেছে কি গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি বলছে। আমরা জানি দৈর্ঘ্য কী পাই, বৃদ্ধি পায়, তো তাপমাত্রা যত বাড়তে থাকে দৈর্ঘ্য তত বৃদ্ধি পায়। তাহলে এখানে বলছে গরমের ফলে একটি সেকেন্ড দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এর ফলে দোলনটি দিনে 20 সেকেন্ড দূরে চলো। যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন সেটি কি দোলক ধীরে চলে, কেমন এটা মনে রাখবো, এমসিকিউর জন্য আসে। তাহলে দোলকটি দিনে 200 সেকেন্ড ধীরে চলে, পরিবর্তিত দোলনকাল কত। আগে যে দৈর্ঘ্য যখন ছিল তখন একটা নির্দিষ্ট দোলনকাল ছিল, ঠিক আছে। এখন যেহেতু তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেক্ষেত্রে তোমার দোলকটি 200 সেকেন্ড ধীরে চললো, তাহলে বর্তমানে আরেকটা দোলনকাল হবে। এবং তোমার বলছে কি পরিবর্তিত দোলনকাল কত। তাহলে পরিবর্তিত দোলনকালের ক্ষেত্রে আমরা সূত্র নাকি T1 = এই যে টোটাল সেকেন্ড 86,400 / 86,400 থেকে n বিয়োগ